১৯৮৫ সালের ২২শে জুলাই ৩৯ বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন সেই সময়ের বাংলা ছবির বিখ্যাত নায়িকা মহুয়া রায়চৌধুরী। এত বছর পরেও মহুয়ার এই মৃত্যুটা, তার আগুনে পুড়ে মারা যাওয়াটা আত্মহত্যা না দুর্ঘটনা, সেটাও কিন্তু মানুষের কাছে খুব বেশি পরিষ্কার নয়। আজও এই বিষয়টা ধোঁয়াশা। তার কারণ অনেকেই মনে করেন তার স্বামী তিলক চক্রবর্তী তাকে পুড়িয়ে মেরেছেন। কেউ মনে করেন যে মহুয়া রায়চৌধুরী নিজেই আত্মহত্যা করেছেন। আবার কেউ মনে করেন যে কোনো ছবির প্রযোজক তাকে মেরে দিয়েছেন। বাজারে কিন্তু আজ পর্যন্ত তার মৃত্যু নিয়ে সবথেকে বেশি যেটা প্রচলিত সেটা হলো মহুয়া রায়চৌধুরীকে গায়ে পেট্রোল দিয়ে মেরে দিয়েছেন তার স্বামী তিলক চক্রবর্তী। ঠিক কী কারণে মহুয়া রায়চৌধুরীর মৃত্যু হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার নয়। কারণ একটাই, সেটা হলো মিডিয়া খবরটাকে দিনের পর দিন নিয়ে গেছে তাদের স্বার্থের কথা ভেবে। কিন্তু এতদিন পরে ছবিটা একদম পরিষ্কার প্রমাণ, অর্থাৎ কী কারণে তিনি মারা গেছেন এবং কে তাকে মেরেছে। এবং এটা কোনো উড়ো খবর নয়, যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে এই লেখাটা তৈরি করেছেন তরুণ লেখক দীপারুণ ভট্টাচার্য তার তারার অনিঃশেষ আলো নিঃসঙ্গ মহুয়া বইটাতে। এই বইটা শুধুমাত্র কোনো বই নয়, এটা একটা জীবন্ত দলিল। এবং প্রথমের এই লেখাটা সাপ্তাহিক বর্তমান পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোয় এবং তারপর এটি বই আকারে বেরিয়েছে। সেটাই আমি তোমাকে শোনাবো বন্ধু। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই জীবন্ত দলিল। ৩৯ বছর পর যা এই প্রথম প্রকাশ হলো, অর্থাৎ মহুয়ার পুড়ে মরার গোপন সত্যি। আর অবশ্যই তুমি যদি সত্যি সত্যিই মহুয়াকে ভালোবাসো, অন্তত ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক, সত্যি কথাটা সত্যিকারেরই জানতে চাও, তাহলে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। খবরটা পত্রিকার অফিসে এসেছিল গভীর রাতে, ডায়মন্ড হারবার রোডের CMRI হসপিটাল থেকে। কে যেন ফোন করে বললেন একটু আগে 722 নম্বর কেবিনে মহুয়া রায়চৌধুরী আগুনে পুড়ে ভর্তি হয়েছেন, তাড়াতাড়ি চলে আসুন। ততক্ষণে 11ই জুলাই পেরিয়ে 12ই জুলাই শুরু হয়ে গেছে 1985 সাল। সমস্ত পাড়া যখন ঘুমোচ্ছে তখন অন্যদিকে বেজে উঠল রত্না ঘোষালের বাড়ির টেলিফোন। তিনি ঘড়ি দেখলেন রাত 3টে। টেলিফোনে শোনা গেল তিলকের গলা। প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, মাটু তাড়াতাড়ি চলে আয়, মৌ আগুনে পুড়ে গেছে, নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে ওকে, বাকি কথা এখানে এলে বলবো। তিলকবাবু অর্থাৎ মহুয়া রায়চৌধুরীর স্বামী রত্না ঘোষালকে ফোন করে এই কথাগুলো একেবারে ঝড়ের গতিতে বলে গেলেন। রত্না ঘোষাল বললেন, তোর কিছু হয়নি তো? তিলক বললেন, না তেমন কিছু নয়, তবে মৌকে ধরতে গিয়ে স্লিপ করে পড়ে গোড়ালিতে চোট পেয়েছি, তুই তাড়াতাড়ি আয়, আমি একা আর পেরে উঠছি না রে। CMRI-এর সামনে রত্না ঘোষাল যখন নামলেন ততক্ষণে সাংবাদিক, পুলিশ, এলাকার লোক একেবারে মিলেমিশে ছোটোখাটো একটা জনসমুদ্র তৈরি হয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে যেতে যেতে রত্না বললেন, আরে আমি এইমাত্র এলাম তো, আগে দেখি কি হয়েছে তারপরে তো বলবো। ভেতরে যেতেই রাতের ডিউটিতে থাকা ডাক্তার বললেন, সাহস আছে? দেখতে পারবেন? নিজেকে সংযত করে নিয়ে রত্না বললেন, পারবো। পুড়ে যাওয়া মানুষের কাছে যাওয়ার কিছু নিয়ম থাকে, কোনোভাবে যেন কোনো বাইরের সংক্রমণ এসে না ঢোকে, সেটা দেখতে হয় ডাক্তারদের। কাজেই যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেবিনের ভেতরে ঢুকে রত্না দেখলেন তার বন্ধু শুয়ে আছে সাদা বিছানায়। মাথার উপরে চুল বলে আর কিছু নেই, চোখের পাতা পর্যন্ত পুড়ে গেছে, দুই ঠোঁটের অনেকটা অংশ একেবারে ঝলসে গেছে। বন্ধুর মুখের কাছে মুখ নিয়ে তিনি প্রশ্ন করলেন, এ কী করলি তুই মৌ? জড়িয়ে জড়িয়ে খুব ক্ষীণ কণ্ঠে কথা বললেন মহুয়া। রত্না বললেন, কোনো চিন্তা করিস না, আমি যা করার করছি। তোর ছোট বাচ্চা আছে, তার কথা ভেবে তোকে সুস্থ হয়ে তো উঠতেই হবে। রত্না ঘোষাল বুঝলেন তার বন্ধু কাঁদতে চাইছে কিন্তু কাঁদতে পারছে না। জড়িয়ে যাওয়া তাঁর কথার মধ্যে একটা কথাই বারবার বলছে মহুয়া, গোলাকে দেখিস। গোলা মানে মহুয়ার একমাত্র ছোট্ট ছেলে। ডাক্তারের কাছে ফিরে এলেন রত্না। তিনি বললেন, দেখুন 72 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। বাড়ির তরফে কি আপনি থাকবেন?
আমরা কিন্তু একজনের বেশি ওর সঙ্গে থাকতে দেব না, বুঝতেই তো পারছেন। মাথা নেড়ে হ্যাঁ বললেন রত্না। ডাক্তার বললেন, আমাদের দিক থেকে যা করবার করছি। আপনি দেখুন এই সাংবাদিক আর পুলিশ যেন অহেতুক এসে আমাদের নিয়ে টানাটানি না করে। ডাক্তারের ঘর থেকে বেরিয়ে এলেন রত্না ঘোষাল। হেড নার্স পাশে এসে বললেন, দিদি সারাদিন তো জাগতে হবে। রত্না বললেন, বড় ডাক্তারবাবু। হেড নার্স বললেন, উনি এলে আমি আপনাকে ডেকে নেব। পাশের ঘরে এলেন রত্না। দেখলেন আস্তে আস্তে সকাল হচ্ছে কলকাতা শহরে। নার্স এসে বললেন, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। ডাক্তারের ঘরে যেতেই তিনি বললেন, আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হয় ম্যাডাম, 90% পুড়ে গেছে। রত্না প্রশ্ন করলেন, মৌ ভালো হবে তো ডাক্তারবাবু? বড় ডাক্তারবাবু বললেন, আগে 3 দিন কাটুক, তারপর বলবো। রত্না প্রশ্ন করলেন, মুখের অনেকটাই পুড়ে গেছে। ডাক্তার বললেন, ওসব প্লাস্টিক সার্জারির ব্যাপার, 3 দিন যাক, তারপর সে ডাক্তারও আসবেন। আপনি শুধু দেখুন আপনার বন্ধু যেন বাঁচার ইচ্ছেটা হারিয়ে না ফেলে। ওর একটা ছেলে আছে না? গুড। ক্রমাগত ছেলের কথা বলে বলে উৎসাহ দেবেন। রোগী কিন্তু একবার বাঁচার আশা ছেড়ে দিলে ডাক্তার কিন্তু কিছুই করতে পারে না, এটা মনে রাখবেন সববার আগে। এইটুকু শুনে রত্না যখন বেরিয়ে আসছেন ডাক্তারের ঘর থেকে, তখন তিনি বললেন, আজকের কাগজটা দেখেছেন? বলে একটা বহুল প্রচারিত বাংলা কাগজ এগিয়ে দিলেন তিনি। তাতে বড় বড় হরফে লেখা, গভীর রাতে আগুনে পুড়ে গেছেন মহুয়া রায়চৌধুরী। ছাপা হয়েছে নার্সিংহোমের সামনের ছবিটা। লেখার কয়েকটা লাইন ডাক্তারবাবু লাল কালি দিয়ে দেখে দিলেন। রত্না পড়লেন লাইনগুলো। বাড়ির লোকেরা বলছেন স্টোভ ফেটে আগুন, দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে, গভীর রাতে বাংলার ব্যস্ততম নায়িকা কেন কেরোসিন স্টোভ জ্বালাতে গেলেন? নাম প্রকাশে অনিচ্ছুক একজন তারকা বলেছেন, স্বামীর সঙ্গে মহুয়ার সম্পর্ক ভালো ছিল না, কাজে হতেই পারে এটা দুর্ঘটনা নয়, মার্ডার, স্রেফ একটা খুন। ডাক্তারবাবু বললেন, আমি বলি কি, ওর স্বামী বা বাড়ির লোকের এখানে না আসাই ভালো। আমি 3 দিন না যাওয়া পর্যন্ত পুলিশকে দেখা করতে দিচ্ছি না। আপনি বরং বাড়িতে ফোন করে ওদের এখানে আসতে মানা করে দিন। এখানে যদি ঝামেলা হয় তখন কিন্তু আমরা সত্যি সত্যিই বিপদে পড়ে যাব। রত্না তিলকের বাড়িতে ফোন করে বললেন ডাক্তারের কথা। তারপর পরিচিত একজনকে ফোন করে বললেন তিনি যেন পুলিশের সঙ্গে বিষয়টা নিয়ে একটু কথা বলেন। যতদিন মৌ এখানে থাকবে ততদিন এখানে পুলিশ চাই। আজ এই পর্যন্তই বন্ধু। যদি সত্যি ঘটনাটা সত্যি সত্যি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে থাকতে হবে। আর সববার আগে তোমার মতামত অবশ্যই জানাবে, অন্তত যে পরের ভিডিওটা করব কি না, তবেই কিন্তু পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে ধরা পড়বে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবে না। সববার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।